দিনটা ছিল 24শে মার্চ 2024। সন্ধে গড়িয়ে তখন রাতের দিকে এগোচ্ছে, আর আমি বাইরের ঘর থেকে এই আকাশের রং পাল্টাতে দেখছিলাম। এই দৃশ্যর আনন্দ নিতে নিতে হঠাৎ কোথা থেকে বাংলা গান কানে আসছিল। একটু মন দিয়ে শুনে দেখলাম আওয়াজটা আসছে বেডরুম থেকে। পরে গিয়ে বুঝলাম দেশ থেকে ভিডিও কল। ইন্ডিয়াতে তখন দোলের দিন সকাল, আর আমরা আমেরিকায় তখনও 10.5 ঘন্টা পিছিয়ে। আমাদের উৎসাহ দেশে বাকি সবার মতন হলেও কাছের লোকেদের সাথে দোল খেলার আনন্দটা এইটুকুনিতেই সীমিত। যতক্ষণ ভিডিও কল ততক্ষণ। পুরানো সেই দিনের কথা এমনি কি ভোলা যায়? ছবি দেখে শুধু মনকেই বোঝানো যায়। তা বলে এটা ভাববেন না যে এই দেশে খেলা হয় না। এই উৎসব এতটাই জনপ্রিয়, প্রায় প্রত্যেক শহরেই একাধিক ব্যবস্থা রাখে। কিন্তু আমাদের এখানে ওয়েদার তখনও 6-7 ডিগ্রিতেই আটকে। দিন গড়ালে তাপমাত্রা আরও কমবে। তখনই মনে হয় যেন পরিবেশটাই চায় না একটু সময়টা রং খেলে কাটাই। বসন্ত বলতে প্রথমে যেই জিনিসটা মাথায় আসে সেটা হলো হোলি, আর বন্ধুদের সাথে কিছু আনন্দ ভাগ করে নেওয়া। তবে হোলিতে কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় আপনাদের? শুধুই রং খেলা, নাকি বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো, যেখানে রং লাগানোটা জাস্ট একটা অজুহাত? রোজকার ব্যস্ত জীবনে এই উৎসব শুধুমাত্র একটা ছুতো সবার সাথে কিছু ভালো মুহূর্ত কাটানোর। আমেরিকায় এসে এই মুহূর্তগুলোকে হারিয়েছি, কাছের কিছু বন্ধুদের সাথে এই সময়টা হারিয়েছি। কলকাতায় না চাইলেও এই সময়গুলো বন্ধুরা জোর করে কেড়ে নিত। কিন্তু এই দেশে যদি নিজেরা কোনো প্ল্যান না করি, তাহলে কেউ বেল বাজিয়ে জোর করে আবির মাখাতে আসবে না। তাই চলে এলাম এই হোলির সময় রং খেলাকে উপেক্ষা করে শুধুমাত্র ভালো সময়গুলোকে কিছু নতুন আর কিছু পুরনো বন্ধুদের সাথে ফিরে পেতে। ভ্যাকি অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আমেরিকায় বসন্তের দ্বিতীয় এপিসোড। হ্যাঁ, তোদের সাথে প্রভাত ফেরিতে আমিও হেঁটে নিলাম, আমিও গান গেয়ে নিলাম। খুব ভাল লাগছে দেখতে। খুব ভালো করলি রে আমাকে এই ভিডিও কলটা করে। হ্যাঁ, আমি ওটাই তো ভাবছি। কালকে কার্যনগরের গ্রুপেও সব মেসেজ করছিল, দেখছিলাম। সত্যি একটা সময়তে বসন্ত উৎসব কত বড় একটা ইভেন্ট ছিল আমাদের। সব সকালবেলাতে ফাংশন করা, সবার সাথে আবির খেলা, কি দিন ছিল। দেশে নিজেদের লোকজনের সাথে হোলি খেলতে পারছি না তো কি হয়েছে? আমাদের বাড়িতে কেউ বেল বাজাক না বাজাক, আমরা বন্ধুদের বাড়ি গিয়ে তো বেল বাজাতেই পারি। ছোট্ট করে একটা প্ল্যান বানিয়ে ফেললাম। গল্পটা এগোতে এগোতে বলছি আপনাদের। তবে গল্প আর যাত্রা দুটোই শুরু করার আগে সকাল সকাল লাগবে গরম গরম চা। ঠিক করলাম সুস্মিতা রেডি হতে হতে চাটা বানিয়ে ফেলি, কিছুটা কাজ এগিয়ে থাকবে। আমি নোটিস করে দেখেছি দুধ দিয়ে চা করার সবার আলাদা আলাদা পদ্ধতি থাকে। আমাদের এটাই ইজি অ্যান্ড এফেক্টিভ বলে মনে হয়েছে, মাইক্রোওয়েভে চা করা। তবে এটা শুধু সুস্মিতার চা, আমার চাটা এখনও শুরুই করিনি। সুস্মিতা খায় মিল্ক টি, আর আমি খাই দেশ থেকে আনা দার্জিলিং টি। তবে এই মাইক্রোওয়েভে চা খালি টি ব্যাগের জন্যই সম্ভব। নর্মাল গুঁড়ো চায়ের জন্যে এই প্রসেসটা হয়তো অতটা সুবিধার নয়। কি সেন্ট লাগালি এটা? ওই যে জন্মদিনের সময় কিনেছিলাম না, ওল্ড নেভি থেকে। এইটা বেশ পছন্দ, রেখে রেখে ইউজ করি। এটা তো তোর ফেভারিট শার্ট। হ্যাঁ, পুজোর সময় কেনা। পুরো পুজো পারলেও একটা জামা পরেই কাটিয়ে দেয়। এখানে সুযোগ পাওয়া যায় না এগুলো পরার, এই আজকে একটা সুযোগ পেলাম। চলো আমিও রেডি, টাটা খেয়ে বেরোচ্ছ।
এত কিছু যখন হলো তাহলে আর ব্রেকফাস্ট বাদ যায় কেন? সুস্মিতা চট করে 2টো পাউরুটি টোস্ট করে ফেলে। ব্যাস, চা পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট। ঠিক করলাম যে বন্ধুর বাড়ি হয়ে নায়গ্রা গেছিলাম, আপনারাও ভিডিওতে দেখেছেন, তার বাড়িতেই যাব। সেখানে আরও কিছু নতুন পরিচিতি হবে, কিছু নতুন বন্ধুদের সাথে, আপনাদের সাথেও পরিচয় করাবো। একটু তাড়াতাড়ি কোনো ব্রেকফাস্ট করতে পারবো, এত সুস্বাদু, খেতেও তাড়াতাড়ি, বানাতেও তাড়াতাড়ি, খেতেও তাড়াতাড়ি, হজমও কি তাতে, হজম ঠিকঠাক, গুড অ্যামাউন্ট অফ ফাইবার and everything is there. It's a healthy breakfast. আর কি কিছু নেওয়ার আছে? না, হয়ে গেছে, আমরা কমপ্লিটলি রেডি। তুই এবার জ্যাকেটটা পরে বেরো খালি। নিন চলুন, আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। আজকে ওয়াশিংটনে শুনছিলাম যে প্রচণ্ড উইন্ডি থাকবে, জানি না সেটা উইন্ডি সিচুয়েশনে বাইরেটা কেমন লাগবে, ওই জন্য আমরা প্রিকশন আগের থেকে নিয়ে নেওয়া। সুন্দর দুটো জ্যাকেট পরে ফুল রেডি। এবার আমরা আস্তে আস্তে রওনা দেবো, সঙ্গে থাকো। আসলে প্ল্যানটা হলো সবাই মিলে একসাথে ওয়াশিংটন ডিসিতে একটা পার্টিকুলার ইভেন্ট দেখার, যেখানে এই বসন্তের সময় দেশ বিদেশের লোক আসে দু চোখ ভরে সৌন্দর্য দেখতে। গেলে বুঝতে পারবেন, চলুন বেরিয়ে পড়ি। তবে ওই অবধি আমরা গাড়ি নিয়ে যাব না, গাড়িটা রেখে দেব বন্ধুর বাড়িতেই। এই সময়টায় যে ইভেন্টটার কথা আপনাদের বলছি, এতটাই ভিড় হয়ে যায় যে বলার মতন নয়, দেখলে বুঝবেন। পার্কিং পাওয়া খুবই মুশকিল, তাই আমরা সবাই ঠিক করি গাড়ি বাদ দিয়ে ওয়াশিংটনের মেট্রো করে যাব। এখন তো কলকাতায় নদীর তলা দিয়েও মেট্রো চড়ে নিলেন, আমাদের সাথে চলুন ওয়াশিংটনের মেট্রোও চড়বেন। খুব একটা তফাৎ পাবেন না, দেখতে শুনতেও ওই 19-20 তফাৎ আর কি। এটা আমাদের সেই ফেমাস শিটস পেট্রোল পাম্প কাম কফির দোকান। এটা ওয়াশিংটন বা মেরিল্যান্ড যাওয়ার আগে এই রাস্তাতেই পড়ে। এটাতে আমরা এর আগে অনেকবার গেছি। তো এখানে এটা হচ্ছে আমার সুযোগ, মানে মৌসামকে ডিরুট করতে হবে না, রাস্তাতেই পড়বে। ও যতক্ষণে তেল ভরবে আমি টুক করে গিয়ে একটা কফি নিয়ে চলে আসবো। যাই, ট্যাঙ্কটাকে ফুল করে দিচ্ছি, কারণ আবার ফিরবো এতটা রাস্তা, রাত্রিবেলার কোথাও থামি না। আর ওই রাতের মধ্যে থামতে যদি না ভিড় হয় আমাদের একটু ভয়ই লাগে। আবার ফ্রি কফি? তোকে বোধহয় চিনে গেছে, তোকে বোধহয় পছন্দ হয়ে গেছে। এটা অন্য মহিলা ছিল, তার হাতে অনেক টাকা পয়সা ছিল, সে গুনছিল, তারপর দেখে বললো জাস্ট আ কফি। আমি ইয়েস, হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ। অটোমেটিক বন্ধ হয়ে গেল। ওটা অটোতে দিয়ে রেখেছিলাম, তো $26 তেল খেয়েছে, 7.4 গ্যালন তেল হলো। কেমন হাওয়া দিচ্ছে, সুস্মিতার চুলগুলো দেখলে বোঝা যাবে, প্রচন্ড। আর ওয়াশিংটনে এর থেকেও বেশি নাকি হাওয়া। যেতে যেতে রাস্তার মধ্যেও বেশ কটা চেরি ব্লসম দেখতে পাই আমরা। এই দেখেই আমাদের আগ্রহ আরও বেড়ে যায় ক্যাপিটাল শহরে 3700 গাছকে এই অবস্থায় দেখার। রিচমন্ড থেকে ওয়াশিংটন আসতে দুপুর হয়ে যায় আমাদের। সেই 10টায় বেরিয়েছিলাম, আর পৌঁছাতে পৌঁছাতে বেজে গেল অলমোস্ট 12টা। এই 100 মাইলের ডিস্টেন্স কভার করতে লাগলো 2 ঘন্টা। পৌঁছে গেছি, চলছে। আরো রোগা হয়েছে নাকি? খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো নাকি? সব রোজ কিলো কিলো কোল্ড ড্রিঙ্ক খায়, আর তোকে বলি মোটা হয়ে যাচ্ছিস, মোটা হয়ে যাচ্ছিস। সিরিয়াসলি ভালো রোগা হয়ে গেছে। না রে, মোটা হয়েছি আগের বারের থেকে। নায়গ্রাতে আরেকটু রোগা ছিলাম বোধহয়। কে জানে। আমি ক্যামেরা ব্যাগটা গাড়িতেই রাখলাম, আর যাওয়ার সময় নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নতুন সদস্য আলাপ হবে কি? হ্যাঁ আচ্ছা করি, হ্যাঁ তোলা তোলা। হ্যালো, এখানে হ্যাঁ আই ঢুকে। হ্যালো। আচ্ছা, এটা হচ্ছে সুনন্দা। প্রচুর গল্প শুনেছি সুনন্দার, কিন্তু দেখা হয়নি, এই প্রথমবার দেখা হচ্ছে। তো আমাদের ব্যাকের স্টোরিতে নতুন একটা ক্যারেক্টার যোগ হলো। আজকে আমরা সবাই একসাথেই বেরোবো, একসাথেই ঘুরতে যাব। তবে এখানে খাওয়া দাওয়া করবো আগে। হ্যাঁ,
এখানে আমরা সকালবেলাতে জাস্ট দেখলেনি পাউরুটি খেয়ে বেরিয়ে গেছি। এবার এখানে এসে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরোবো। এই গল্পে শুধু সুমিত আর সুনন্দা নয়, যোগ হবে আরো 4 জন। দাঁড়ান, আগে পুরনোদের সাথে একটু কথা আর লাঞ্চটা সেরে নিই, তারপর আপনাদের নতুনদের সাথে দেখা করাবো। সুনন্দা ভাতের ঢাকনা খুলেছে, খাবারের ঢাকনা খুলেছে, এমন গন্ধ আমরা দাঁড়াতে পারছি না, চলে এসেছে এখানে। অত্যন্ত সুস্বাদু সব খাবার দাবার ওয়েট করছে। পোলাও খাবো এটা এক্সপেক্ট করিনি। হ্যাঁ, আবার চিকেন মানে ডিম চিকেন, তাহলে ডিম বাদ? না না না, সব খাওয়া যাবে না। তোর যা খাবার তুই এখানে বসে খা, আমি আমার মতন খাবো, বাদবাকিদের মতো খাবে। মানে তুই ডিমও খাবি? আমি একটা ডিম খাবো। ডিম, ইউ নো আই লাভ ডিম। ডোন্ট ইট চিকেন, চিকেনটা রাতে খা। আরে আই ওয়ান্ট টু ইট এভরিথিং। জানা রে বাবা, উফ, চিকেনটা দেখ একবার। চিকেনটা একটা লাগবে না? হ্যাঁ, এটা আছে, আমি এনে কোথায় গেল? না, আগেরবার সুজিত রান্না করে খাওয়ালো, এবার সুনন্দা। এরা একদম দম্পতি, দুজনেই একদম তৈরি। আর আমি তোকে ট্রেন করতে পাঠিয়ে দেবো আমি এখানে। কি করতে? এমনি করে নাড়াবি, খুন্তি নাড়াবি। সেটা তোর যেরকম অসুস্থ হয় ওদেরও হবে, দেখে। কোনটা দিয়ে শুরু করবো? যেটা তুই তো খাবি না বলেছিস, যে কোনো একটা চুজ করে না। ডিমটাও লোভ লাগছে। আরে খাও খাও। খাও খাও, চিকেনটা একটু ঝাল ঝাল, ডিমটা একটু মিষ্টি মিষ্টি সাইডে। সুনন্দা, এইটাকে তুলে দাও। খাও না, দুটো করে। ও আমরা খাবো না, এই একটা খাবো রে, দুটো খেতে পারবো না। তোমার চিন্তা নেই, রাত্রিবেলা বেঁধে নিয়ে যাবো না। আর একটু মাংস নাও। আমি নিচ্ছি, একটু বলছে মাংস। নিচ্ছি। আমরা কেউ খাওয়াতে লজ্জা করি না, তুই একদম চাপ নিস না। আমার লজ্জা করে সব জিনিস। একদম, তাই নিজের লস। না, আমাদের দুবার আসা হয়ে গেল, এবার তোদের যেতে হবে। আমি যাবো, গরমের জন্য অপেক্ষা করছিলাম। চলো, রেডি? ইয়েস, জ্যাকেট পরবো। গায়ে রোদ না লাগলেই ঠান্ডা লাগে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা গাড়ি নেব না, আমাদের গাড়িটা এখানেই পার্ক থাকবে। আমরা এখন সুমিতের গাড়ি করে এখান থেকে ক্লোজেস্ট মেট্রো স্টেশনে যাব, সেখানে গাড়িটা পার্ক করব। চলুন, ওয়াশিংটনের মেট্রো দেখবেন। তাহলে মেট্রো স্টেশন পৌঁছে গেছি আমরা, ওইখানে মেট্রো স্টেশনে আজকে গাড়িটা এখানে থাকবে। পুরোটা ঘুরে এসে আবার রাতে এখান থেকে গাড়ি নিয়ে আমরা আবার সুমিতের বাড়ি চলে যাবো। ক্রেডিট কার্ড 10 ওই ম্যাগনেটিকের ফিল্ডটা ওইদিকে থাকবে। কার্ডটা রেকর্ড দাও। ট্রানজাকশন অ্যাপ্রুভ, ডান। ডান। তুই রিসিট নো করে দিয়েছিস? হ্যাঁ। ওকে, চলুন মেট্রোতে উঠে পড়ি। উঠে এক এক করে সবার সাথে আপনাদের পরিচয় করাবো। চল। শুরু হলো সবার সাথে মেট্রো যাত্রা। সুমিত আর সুনন্দার সাথে তো আগেই পরিচয় করিয়েছি, এবার আসি আমাদের নতুন বন্ধুদের দিকে। এরা হলো রঙ্গন আর প্রিয়াঙ্কা। এরা কলকাতা থেকে কয়েক মাস হলো ইউএসএতে এসেছে। এর নামও সুমিত, ও এসেছে হিমাচল প্রদেশ থেকে, আর অঞ্জলি পাঞ্জাব থেকে। এই অঞ্জলিকে ওর কলেজের বাঙালি বন্ধুরা নাকি অঞ্জলিকা বলে ডাকে। গল্প করতে করতেই দুটো মেট্রো চেঞ্জ করে প্রায় 1 ঘন্টার মাথায় পৌঁছে গেলাম আমরা ওয়াশিংটন ডিসি শহরের ন্যাশনাল মল মেট্রো স্টেশনে। এই ন্যাশনাল মল জায়গাটা একদম শহরের মাঝখানে, যেখানে রয়েছে এখানকার বিখ্যাত কিছু মনুমেন্টস, আর তারই মাঝখানে অনেকটা জায়গা জুড়ে একটা লেক, যেটার নাম টাইডাল বেসিন। এই টাইডাল বেসিনের ধার দিয়েই রয়েছে 3500-এরও বেশি চেরি গাছ। আমরা প্রথমেই গেলাম ওয়াশিংটন মনুমেন্টের দিকে। এই 550 ফিট লম্বা মিশরীয় আর্কিটেকচারের এই মনুমেন্টটি জর্জ ওয়াশিংটনকে স্মরণ করে বানানো। ইনি আমেরিকার স্বাধীনতার লড়াইয়ের সবচেয়ে বিশিষ্ট এক ব্যক্তিত্ব। এই মনুমেন্টটি জর্জ ওয়াশিংটনের অদম্য সাহস এবং বীরত্বের প্রতীক।
এবং এ কারণেই এই মনুমেন্টটা এমনভাবে বানানো যে এর ওপর অন্য কোনো কিছুর ছায়া পড়ে না। এই অভিজ্ঞতা আমরা আগের ওয়াশিংটনের ভিডিওতেও শেয়ার করেছি, চাইলে সেটা দেখে নিতে পারেন। এই যে চেরি গাছগুলো দেখছেন, এরা কিন্তু আমেরিকার নেটিভ নয়, এরাও আমাদের মতন প্রবাসী। আজ সারা আমেরিকার মানুষ প্রকৃতির এই যে সুন্দর সৃষ্টিকে উপভোগ করছে, এর পেছনেও আছে এক ভ্রমণ কাহিনী। সাল 1885, মিসেস এলিজা স্কিডমোর সেই সময়কার একজন আমেরিকান লেখক এবং ডিপ্লোম্যাট জাপান ঘুরতে যান। আর সেখানে গিয়েই উনি প্রথম সাক্ষ্য করেন এই অপূর্ব চেরি ব্লসমের সৌন্দর্য। কিন্তু কথায় আছে না, হ্যাপিনেস ইজ অনলি রিয়েল ওয়েন শেয়ার্ড, অর্থাৎ প্রকৃত আনন্দ তখনই পাওয়া যায় যখন তা পাশের মানুষের সাথে ভাগ করে নেওয়া যায়। হয়তো ঠিক এই কারণেই উনি দেখেছিলেন এই চেরি ব্লসমকে গোটা আমেরিকার কাছে পৌঁছে দেওয়ার স্বপ্ন। তবে এই স্বপ্ন পূরণ হতে লেগেছে গোটা 24টা বছর। যে অপরূপ দৃশ্য ওনার মনের ক্যানভাসে ছবি হয়ে আছে, সেটা আর 5টা মানুষকে বোঝানো ছিল এতটাই কঠিন। ফাইনালি 1906 সালে একজন উদ্ভিদ বিশেষজ্ঞ ডক্টর ডেভিড ফেয়ারচাইল্ড জাপান থেকে 25টি চেরি গাছ ইম্পোর্ট করে আনেন এবং নিজের বাগানে লাগিয়ে দেখেন যে তারা এখানকার আবহাওয়ায় বাঁচতে পারছে কিনা। বলাই বাহুল্য যে সেই এক্সপেরিমেন্টটি সাকসেসফুল হয়। এরও বছর 3 পর চেরি ব্লসমের কথা গিয়ে পৌঁছয় তখনকার আমেরিকার ফার্স্ট লেডি হেলেন টাফট তার কানে, এবং তিনিও এই বিষয়ে তার ইচ্ছে প্রকাশ করেন। তখনের জাপান সরকার এই বিষয়টি জানতে পেরে 2000টি চেরি গাছ গিফট করে আমেরিকাকে। কিন্তু দুঃখের বিষয় যে সেই সব গাছগুলোতে পোকা লেগে যায়, যে কারণে তাদের ওয়াশিংটন ডিসিতে আনার আগেই পুড়িয়ে ফেলতে হয়। তারপর 1912 সালে জাপান সরকার পুনর্বার 3020টি চেরি ট্রি পাঠান আমেরিকার উদ্দেশ্যে। সেই গাছগুলোই লাগানো হয় এই ওয়াশিংটন ডিসির টাইডাল বেসিন চত্বরে। এই গাছগুলো লাগানো ছিল এক বিশাল কর্মযজ্ঞ, যা সম্পূর্ণ হতে লেগেছে প্রায় 7টা বছর। গোটা টাইডাল বেসিন জুড়ে এই হাজার হাজার চেরি গাছ তাদের অকৃত্রিম সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। এই দৃশ্য মন প্রাণ দিয়ে অনুধাবন করেছি আর অবাক হয়ে ভেবেছি কিভাবে এক ভ্রমণ কাহিনী ব্যক্তিগত অভিজ্ঞতার গণ্ডি পেরিয়ে জন্ম দিতে পারে এক সুন্দর ইতিহাসের। এই ইতিহাসে মারপিট নেই, যুদ্ধ নেই। এই ইতিহাস হলো দুই দেশের বন্ধুত্ব আর পৃথিবীকে যৌথ উদ্যোগে সুন্দর করে তোলার। এই টাইডাল বেসিনের ধার দিয়ে হাঁটতে হাঁটতেই এসে পৌঁছলাম জেফারসন মেমোরিয়ালের সামনে। এই মনুমেন্টটি বানানো নিও ক্লাসিক্যাল আর্কিটেকচারে এবং এটি থমাস জেফারসন, আমেরিকার এক ফাউন্ডিং ফাদার, তার উদ্দেশ্যে বানানো। স্বাধীন আমেরিকার সংবিধান লেখা এবং এখানে গণতন্ত্র স্থাপন করার পেছনে এনার অবদান ছিল বিশাল। বেলা গড়িয়ে আসার সাথে সাথে আমরাও প্রায় টাইডাল বেসিনটা পুরোটাই প্রদক্ষিণ করে ফেলেছি, আর তার আগেই আসে এই মার্টিন লুথার কিং মেমোরিয়াল। বাকি দুটো মনুমেন্টের তুলনায় এই মনুমেন্টটার স্ট্রাকচারটা ছিল একদম অভিনব। দেখে মনে হবে কোনো এক পাহাড়ের গা থেকে বেরিয়ে আসছেন মার্টিন লুথার কিং জুনিয়র। আমেরিকান সিভিল রাইটস মুভমেন্টের এক বিরাট যোদ্ধা ছিলেন তিনি। ব্রিটিশ পরাধীন ভারতবর্ষে গান্ধীজির সত্যগ্রহ আন্দোলন প্রভাব ফেলেছিল এই মার্কিন ব্যক্তিত্বের মনেও। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে মার্টিন লুথার বর্ণ ও জাতিগত বৈষম্যের বিরুদ্ধে করেছিলেন আমেরিকায় নন ভায়োলেন্ট সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। এই মেমোরিয়ালটি উৎসর্গ করা হয় ওনার দেওয়া বিখ্যাত স্পিচ আই হ্যাভ আ ড্রিম তার একটি লাইনকে।
আউট অফ দ্য মাউন্টেন অফ ডিসপেয়ার আ স্টোন অফ হোপ, অর্থাৎ পর্বত সমান হতাশার মধ্যে থেকে বেরিয়ে আসা এক টুকরো আশা। সব শেষে সানসেটের সময় যখন এই জায়গাটা ছেড়ে বেরিয়ে আসছি, তখন যেতে যেতে ভাবছিলাম এই চেরি ব্লসমের সাথে আজকে আমরা টোটাল 3টে মেমোরিয়াল দেখতে পেলাম। 2জন ছিলেন যাদের অবদান স্বাধীনতার জন্য ছিল, কিন্তু 3 নম্বর যে মার্টিন লুথার কিং জুনিয়র, ওনার মেমোরিয়াল বানাতে হলো মানুষকে বারবার ইকুয়ালিটির কথা মনে করিয়ে দিতে। ইকুয়ালিটি স্বাভাবিক হওয়ার জায়গায় মনে করিয়ে দিতে হবে কেন? সবাইকে সমানভাবে দেখা কি এতটাই কঠিন? সেটা ছেলে মেয়ে, সাদা কালো, ছোট বড় যাই হোক না কেন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এটা মানতে অসুবিধাটা কোথায়? এই প্রশ্নটা দিয়েই শেষ করছি আজকের গল্প। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। খুব শিগগিরই ফিরবো আবার একটা নতুন গল্প আর একটা নতুন অভিজ্ঞতা নিয়ে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, আর হ্যাঁ, ট্রাই টু প্র্যাকটিস ইকুয়ালিটি। গুড বাই।